বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে 13ই নভেম্বর। কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে। সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘের জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে দুজন প্রভাবশালী আইনজীবী। এই দুই আইনজীবী হলেন স্টিফেন পালস কেসি ও তাতিয়ানা এজরায়েল। এই দুই আইনজীবীর আপিলটি বিশ্লেষণ করে দেখা যাবে আইসিটির 3টি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন। 1, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি। 2, বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। এবং 3, নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি। বিশ্লেষকরা মনে করেন এই 3টি উপাদান আন্তর্জাতিকভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। মজার ব্যাপার হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এই 3টি বিষয় এরই মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটিকে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটির সমালোচনা করায় এই দুজনই শাস্তির মুখোমুখি হয়েছিলেন। এমনকি ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার আওয়ামী লীগের হয়ে ডাউটি স্ট্রিটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিকভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে ডাউটি স্ট্রিটের আইনজীবীরা এই আবেদন জমা দেন। সোমবার ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া, তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন। আপিলে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। দুই ব্রিটিশ আইনজীবী কেসি ও ইসরায়েল জরুরি আবেদনে লেখেন, অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে, তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে। জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত 1400 জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 144 জন আওয়ামী লীগ ও 44 জন পুলিশ সদস্যের কথা বলা আছে। জাতিসংঘের প্রতিবেদনে 5ই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে। এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষ্যের উপর। জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। ডাউটি স্ট্রিটের আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে, অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে। মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আইনে জবাবদিহিতা অবশ্যই সামগ্রিক হতে হয়। কেবল পরাজিত পক্ষকে বিচারের আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয়। এই দায়মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে, আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই। এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী। তারা 3টি বিষয়ের কথা
সুনির্দিষ্টভাবে আপিলে তুলে ধরেছেন। ডাউটি স্টেট চেম্বার্সের আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। আবেদনে আরো বলা হয়, বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। এমন অভিযোগ করা হয়েছে আপিলে। দর্শক, শেখ হাসিনার পক্ষে 2 ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন। চলতি বছরের 5ই আগস্ট বার্গম্যান দৈনিক প্রথম আলোতে জুলাই সহিংসতা, ত্রুটিপূর্ণ গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, আইসিটিতে আগের সরকারের সময় জামায়াত ইসলামীর সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের 24 অক্টোবর। সেই কলামে তিনি আইসিটির বিচারক নিয়োগ নিয়ে 5টি প্রশ্ন তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। ডেভিড বার্গম্যান লিখেছিলেন, আইসিটির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। আলোচ্য বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত, তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয়। 3 বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই। তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত। ওই লেখায় ডেভিড বার্গম্যান লিখেছিলেন, এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী। অন্যদিকে অনেক আসামির আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি। ডাউটি স্টেটের আপিলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে। শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না। ফলে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই। পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত, তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। তৃতীয় অভিযোগে ব্রিটিশ 2 আইনজীবী জাতিসংঘকে জানান, এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার শামিল হবে, যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ বা ICCPR এর 6 ও 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে। দর্শক, বাংলাদেশের আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান। মজার ব্যাপার হলো, সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতো টবি ক্যাটম্যানও আইসিটির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন, যার ফলস্বরূপ 2011 সালে আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আইসিটির তখনকার সেই সমালোচক টবি ক্যাটম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন। অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ক্যাটম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসিতে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছিলেন, এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টবি ক্যাটম্যান। দর্শক, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হয়। তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন। সবশেষ ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইসিটির বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন, যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ, ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয়।
বিশ্লেষকদের ধারণা, লর্ড কার্লাইলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চমাত্রার নৈতিক চাপ তৈরি করেছে। শুধু আইসিটিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ। দর্শক, এর আগে দলটির নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার করা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটি মামলার আবেদন হয়। তখন আবেদনটি করেছিলেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী কেসি, যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন। ইউনূস সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও, যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত 28 অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন। চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন, গুম, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অপরাধীদের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয়। দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নামকরা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে। এমন পরিস্থিতিতে আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল, সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল। এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠজনরাই সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য। দর্শক, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়ে, তাহলে গত 16 মাসে ইউনূস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন। তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় দাঁড় করিয়ে দিচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।